নমস্কার, আমি হৈমন্তী। স্বল্পকথার গল্পকথক চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজকে পাঠ করতে চলেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সুত মিত রমণী। আশা রাখি গল্পটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুনতে থাকুন আজকের গল্প। গায়ে গায়ে দুটি বাড়ি, একটিতে আমি বাস করি, অন্যটিতে গুরুচরণ। প্রায় 20 বছর এইভাবে বাস করিয়াছি। প্রথম যখন ডাক্তারি পাশ করিয়া প্র্যাকটিস আরম্ভ করি তখন হইতে। তখন আমার বয়স ছিল 26। গুরুচরণের হয়তো 2-1 বছর বেশি। গুরুচরণ সম্প্রতি বিবাহ করিয়াছিল, আমি তখনও অবিবাহিত। এই জেলা শহরটি বাছিয়া লইয়া ব্যবসা আরম্ভ করিয়াছিলাম। সংকল্প ছিল প্র্যাকটিস না জমাইয়া বিবাহ করিব না। আজ কয়েকদিন হইল গুরুচরণের মৃত্যু হইয়াছে। তাহার ফলে কিছু দায় আমার ঘাড়ে পড়িয়াছে। এই কাহিনী লিপিবদ্ধ করাও হয়তো তাহারই একটা অংশ। বন্ধুকৃত্য নয়, কারণ এত বছর ধরিয়া পাশাপাশি বাস করার ফলে যে ঘনিষ্ঠতা জন্মিয়াছিল তাহাকে বন্ধুত্ব বলিতে পারি না। কিন্তু মাঝে মাঝে সত্য কথা বলারও একটা দায় আছে, নহিলে আত্মসম্মান থাকে না। গুরুচরণের সঙ্গে আমার বন্ধুত্বের অন্তরায় ছিল আমাদের প্রকৃতিগত বৈষম্য। চেহারা এবং চরিত্র কোনো দিক দিয়াই আমাদের মধ্যে মিল ছিল না। তাহার চেহারা ছিল ঝড়ে পালক ছেঁড়া ছাতারে পাখির মতো, রোগা নুব্জ শরীর, অস্থিসার মুখ, পুরু কাচে চশমার ভিতর দিয়া চোখ দুটি মাছের চোখের মতো দেখাইত। তাহার সরু পা দুটি অত্যন্ত ক্ষিপ্রভাবে চলিত, মুখ দিয়া অত্যন্ত তাড়াতাড়ি কথা বাহির হইত। মোটের ওপর তাহাকে দেখিয়া মনে হইত সে সর্বদাই উত্তেজিত হইয়া থাকে। আমি ডাক্তার, তাই জানিতাম তাহার শরীরে মারাত্মক রোগ না থাকিলেও স্নায়ু সুস্থ ছিল না। প্রথম যেদিন বাসা ভাড়া লইয়া সদর দরজার পাশে নিজের নামযুক্ত ধাতু ফলক লটকাইয়া দিলাম, সেই দিন বৈকালে গুরুচরণের সঙ্গে সাক্ষাৎ হইল। আমি আসর সাজাইয়া প্রথম রোগীর প্রতীক্ষা করিতেছি। সে ক্ষিপ্রপদে প্রবেশ করিয়া বলিল, আপনি ডাক্তার অবনী রায় নতুন প্র্যাকটিস আরম্ভ করেছেন? বেশ বেশ, পাড়ায় একজন ডাক্তার পাওয়া গেল, নতুন এসেছেন। যদি কিছু দরকার হয় বলবেন, আমি পাশের বাড়িতে থাকি। বলিয়া দ্রুত প্রস্থান করিল। প্রথম দর্শনে তাহাকে রোগী ভাবিয়া মনে যে আশ্বাস জাগিয়াছিল তাহা রহিল না বটে, কিন্তু একটি সজ্জন প্রতিবেশী পাওয়া গিয়াছে দেখিয়া কতকটা নিরুৎকণ্ঠ হইলাম। নবাগত অপরিচিত ডাক্তারকে প্রতিবেশীরা উপেক্ষাই করিয়া থাকে, অযাচিতভাবে সাদর সম্ভাষণ করে না। ক্রমে পরিচয় হইল। গুরুচরণ স্থানীয় মিউনিসিপ্যাল অফিসে চাকরি করে, উপরন্তু অবসরকালে বিমার দালালি করে, মন্দ রোজগার করে না। বছর দেড়েক আগে বিবাহ করিয়াছে। বইয়ের নাম সুরমা। আকৃতি প্রকৃতিতে গুরুচরণের ঠিক বিপরীত। দেহে যৌবন স্ত্রী আছে, মুখে শান্ত মন্থর নিরুদ্বেগ ভাব। বয়স বোধ করি 20-21, এখনও সন্তানাদি হয় নাই। গুরুচরণ রোজই আমার ডিসপেন্সারিতে আসে, তরবর করিয়া 2-4 কথা বলিয়া চলিয়া যায়। একদিন সে একজন লোককে হাত ধরিয়া টানিতে টানিতে লইয়া আসিয়া বলিল, ডাক্তারবাবু, একে দেখুন তো, এর অসুখ হয়েছে। লোকটিকে পরীক্ষা করিলাম, ঔষধ দিলাম। 2-3 দিনের মধ্যে রোগ সারিয়া গেল। পয়সা অবশ্য বেশি পাইলাম না, শুধু ঔষধের দাম। কিন্তু আমার প্র্যাকটিস আরম্ভ হইয়া গেল। ক্রমে 2-1টি রোগী শতপ্রবৃত্ত হইয়া আসিতে লাগিল। 3-4 মাস পরে গুরুচরণ আমাকে তাহার বীমা কোম্পানির ডাক্তার করিয়া লইল। আমার কিছু আয় বাড়িল।
গুরুচরণের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িল। সে সামান্য লোক ছিল। শহরে তাহার প্রভাব প্রতিপত্তি কিছুই ছিল না। লোকে তাহাকে অবজ্ঞা মিশ্রিত কৌতুকের চক্ষে দেখিত। আড়ালে গুরুচরণ না বলিয়া সরুচরণ বলিত। কিন্তু ঐহিক ব্যাপারে আমি তাহার কাছে ঋণী ছিলাম, এ কথা ভুলিতে পারি না। আর ভুলিতে পারি না একটা উন্মত্ত ঝড়ের রাত্রি। কিন্তু ঝড়ের রাত্রির কথা পরে বলিব। দিন কাটিতেছে, পসার বাড়িতেছে। আগে নিজেই ঔষধ প্রস্তুত করিতাম, এখন একজন কম্পাউন্ডার রাখিয়াছি। আমার বাসাটি একতলা, 5টি ঘর আছে। সামনে 2টি ঘর লইয়া ডাক্তারখানা, পেছনের 3টি ঘর বাসস্থান। একজন পাচক ভৃত্য গোড়া হইতেই ছিল। একদিন সকালবেলা গুরুচরণ হন্তদন্ত হইয়া আসিল। ডাক্তারবাবু, কাল রাত্রি থেকে সুরমার গা গরম হয়েছে, গায়ে ভীষণ ব্যথা, একবার দেখবেন? তৎক্ষণাৎ দেখিতে গেলাম। গুরুচরণের স্ত্রীকে পূর্বে বহুবার দেখিয়াছি। গুরুচরণের অফিস যাওয়ার সময় সে দ্বারের কাছে আসিয়া দাঁড়াইত। সেই আমার তার সঙ্গে কদাচ চোখাচোখি হইত। তাহার চোখ সম্ভ্রমে নত হইত। খোপায় আটানো মাথার আঁচলটা সিথি পর্যন্ত অগ্রসর হইয়া আসিত। কথা বলিবার উপলক্ষ কখনো হয় নাই। তখনকার দিনে মফস্বল প্রতিবেশিনীর সঙ্গে সহজভাবে মেলামেশার রেওয়াজ ছিল না, একটু আড়ষ্ঠতার ব্যবধান থাকিত। সুরমা চাদর গায়ে দিয়া মুদিত চক্ষে শুইয়াছিল। গুরুচরণ বলিল, সুরমা, ডাক্তারবাবু এসেছেন। সুরমা চোখ মেলিল, তারপর আবার চোখ বুজিয়া জড়সড় হইয়া শুইল। পরীক্ষা শেষ করিয়া জিজ্ঞাসা করিলাম, শরীরে কষ্ট কিছু আছে? একটু নীরব থাকিয়া সুরমা বলিল, গায়ে ব্যথা। আচ্ছা, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি। রাস্তায় নামিয়া গুরুচরণ ব্যগ্রস্বরে বলিল, ভয়ের কিছু নেই তো? বলিলাম, ইনফ্লুয়েঞ্জা হয়েছে, ভয়ের কি থাকতে পারে, তবে দেখাশোনা করা দরকার। আপনি আজ আর অফিস যাবেন না। সে বলিল, অফিসে একটিবার যাব, ছুটি নিয়ে চলে আসব। রান্না বান্না তো আজ আমাকেই করতে হবে। বলিলাম, তার দরকার নেই, আমার পদ্মলোচন আছে, সে দুজনের রান্না রাঁধবে। রোগীর সাবু আর বার্লির ব্যবস্থা হবে। এখন আসুন, আপনাকে একটা গুলি খাইয়ে দিই, ইনফ্লুয়েঞ্জা রোগটা ছোঁয়াচে। ডিসপেন্সারিতে গিয়া গুরুচরণকে একটি প্রতিষেধক বড়ি খাওয়াইলাম। সে বলিল, আপনি সুরমার জন্য ওষুধ তৈরি করে রাখুন, আমি 10 মিনিটের মধ্যে অফিস থেকে ফিরব। বিয়ে হয়ে পর্যন্ত ওর একদিনের জন্য শরীর খারাপ হয়নি, এই প্রথম, তাই একটু। বলিতে বলিতে সে তাহার কাঠির মতো পদযুগল অফিসের দিকে চালিত করিয়া দিল। গুরুচরণ স্ত্রীকে ভালোবাসিত, তাহার পরিচয় বহুবার বহুভাবে পাইয়াছি, কিন্তু বৈচিত্র্য কিছু নাই। যৌবনকালে নিজের স্ত্রীকে কে না ভালোবাসে? তাহার পত্নী প্রেম যৌবনের অবসানেও টিকিয়াছিল, ইহাও বোধ করি খুব বড় কথা নয়। বরং তাহার পত্নী প্রেম আমার কাছে তুচ্ছ হইয়া যায় যখন ভাবি তাহার পুত্র স্নেহের কথা। কিন্তু পুত্র এখনো আসে নাই। রাম না জন্মিতে রামায়ণ কথা আরম্ভ করিব না। সুরমা কয়েকদিনের মধ্যে সারিয়া উঠিল, কিন্তু গুরুচরণের আশঙ্কা যায় না। সে বলিল, ডাক্তার, ওকে একটা টনিক লিখে দিন, যাতে শিগগিরই চাঙ্গা হয়ে ওঠে। আমি হাসিয়া বলিলাম, ওর টনিকের দরকার নেই, স্বাস্থ্য খুব ভালো, আপনি চাঙ্গা হয়ে উঠবেন। বরং আপনি যদি টনিক চান তো দিতে পারি। সে ব্যস্ত হইয়া উঠিল, না না, আমার টনিক লাগবে না। আপনি আমাকে একটু রোগা দেখছেন, কিন্তু আমার কোনো রোগ নেই। মাঝে মাঝে হাঁপানিতে কষ্ট পাই, কিন্তু সে কিছু নয়। আমার 15,000 টাকার ইন্স্যুরেন্স আছে। যদি ভালো মন্দ কিছু হয়, সুরমাকে রাস্তায় দাঁড়াতে হবে না। যাই, অফিসের বেলা হলো, আপনি কিন্তু ওকে একটা ভালো টনিক লিখে দেবেন। তারপর সুরমা মাঝে মাঝে মাছ তরকারি রাঁধিয়া আমার জন্য পাঠাইয়া দেয়, কখনো নিজের হাতে মিষ্টান্ন তৈরি করিয়া পাঠায়। সে ভারী সুন্দর দরবেশ তৈরি করিতে পারে।
বিবাহ করিবার ইচ্ছা হইয়াছে, কিন্তু এখনও অবস্থা অনুকূল নয়। শহরে যাহাদের সহিত পরিচয় হইয়াছে তাহাদের মধ্যে কেহ কেহ ঘটকালি আরম্ভ করিয়াছে, কিন্তু আমি এড়াইয়া যাইতেছি। আগে অর্থনৈতিক অবস্থার ভিত পাকা হোক, তারপর বিবাহ। আমি প্র্যাকটিস আরম্ভ করার পর 1.5 বছর কোন দিক দিয়া চলিয়া গেল। তারপর একদা রাত্রিকালে আসিল দুরন্ত ঝড়। ইহার উল্লেখ আগে করিয়াছি। মানুষের মনে ত্রাস জাগাইয়া অনেক পুরনো বাড়ি ভূমিসাৎ করিয়া দিয়া চলিয়া গেল। আমার বাসাটা অক্ষত ছিল বটে, কিন্তু গুরুজনের রান্নাঘরের মটকা উড়িয়া গিয়াছিল। ইহার পর বছর ঘুরিবার আগে গুরুচরণের জীবনে অপরূপের আবির্ভাব ঘটিল। সুরমা একটি পুত্র সন্তান প্রসব করিল। ছেলে পাইয়া গুরুচরণ পাগল হইয়া গেল। আনন্দে দিশেহারা হইয়া সে যত্র তত্র নাচিয়া বেড়াইতে লাগিল। তাহার জিহবা এবং পদদ্বয় আরও দ্রুত হইয়া উঠিল। রাস্তায় চেনা পরিচিত কাহারও সহিত দেখা হইলে পুত্র জন্মের সংবাদ তৎক্ষণাৎ দেওয়া চাই। ছেলে আতুর ঘর হইতে বাহির হইতে না হইতে তাহাকে কোলে লইয়া আমার কাছে আসিল। দেখো ডাক্তার, কি ছেলে, কি স্বাস্থ্য, 8 পাউন্ড ওজন। ওর নাম রেখেছি পঙ্কজ। কেমন নাম? খাসা নাম। গণৎকারকে দিয়ে কুষ্টি করিয়েছি। লেখাপড়ায় ভালো হবে, দীর্ঘজীবী হবে, হাকিম হবে। বেশ বেশ। ছেলের বয়স যখন 6 মাস, অর্থাৎ ঘাড় শক্ত হওয়ার সঙ্গে সঙ্গে গুরুচরণ তাহাকে ট্যাকে লইয়া সর্বত্র ঘুরিয়া বেড়াইতে লাগিল। এক দণ্ড ছেলেকে ছাড়িয়া দিয়া থাকিতে পারে না। যদি চাকরি যাইবার ভয় না থাকিত, বোধ করি ছেলেকে লইয়া অফিস যাইত। সুরমার কিন্তু আবাহন বিসর্জন নাই। সুস্থ দেহ ও শান্ত নিরুদ্বেগ মন লইয়া সে যেমন ছিল তেমনই রহিয়া গেল। মনে আছে, এই সময় অর্থাৎ গুরুচরণের ছেলের বয়স যখন 6-7 মাস, তখন আমি বিবাহ করিয়াছিলাম। তার বছরখানেক পরে আমারও একটি পুত্র সন্তান জন্মিয়াছিল। বলা বাহুল্য, ছেলে লইয়া আমি মাতামাতি করি নাই। কিন্তু এটা আমার গার্হস্থ্য ইতিবৃত্ত নয়, গুরুচরণের কাহিনী। তাই নিজের কথা যথাসম্ভব বাদ দিয়া যাইব। গুরুচরণের মনে অন্য চিন্তা নাই, মুখে অন্য কথা নাই, শুধু পঙ্কজ পঙ্কজ। পঙ্কজ একটু হাঁচিলে কি কাশিলে অমনি ডাক্তার। ছেলের স্বাস্থ্য ভালো, বেশ গোল গাল নধর, তাই ওষুধপত্র বেশি দিতে হয় না। গুরুচরণ আহ্লাদে আটখানা হইয়া ছেলেকে কখনো পিঠে কখনো কাঁধে লইয়া ঘুরিয়া বেড়ায়। দেখিয়া আমারই যেন লজ্জা করে। কিন্তু গুরুচরণের বাৎসল্য রসের ইতিহাস আগা গোড়া লিপিবদ্ধ করিতে গেলে মহাভারত হইয়া দাঁড়াইবে, তাহাতে কাজ নাই। পঙ্কজের যখন 5 বছর বয়স, তখন গুরুচরণ তাহাকে স্কুলে ভর্তি করিয়া দিল। ছেলে হাকিম হইবে, সুতরাং হাকিমকে গোড়পত্তন একটু তাড়াতাড়ি করাই ভালো। ছেলেটা লেখাপড়ায় ভালো, তাহার স্বভাব কতকটা মায়ের মতন। পড়াশোনায় অখণ্ড মনোনিবেশ, খেলা করে, তাও ধীর শান্তভাবে। এই সময় গুরুচরণের কিছু ভাবান্তর লক্ষ্য করিয়াছিলাম। মনে হইয়াছিল পুত্রকে স্কুলে পাঠাইবার পর পুত্রের প্রতি তাহার বাৎসল্যের উগ্রতা প্রশমিত হইয়াছে। সে তরবরে ছিল বটে, কিন্তু খিটখিটে ছিল না। এই সময় তাহার মেজাজ খিটখিটে হইয়া উঠিয়াছিল। একদিন আমার সামনেই পঙ্কজের কান মলিয়া দিয়া গালে একটা চড় মারিল। তাছাড়া আমার সঙ্গেও যেন একটা দূরত্ব আসিয়া পড়িয়াছিল। আগে প্রত্যহ কারণে অকারণে আমার কাছে আসিত, এখন কাজ না থাকিলে আসে না। সম্প্রতি তাহার কাজের চাপ বাড়িয়াছিল। অফিসের কাজ তো ছিলই, বিমার কাজও খুব বাড়িয়া গিয়াছিল। তাই সকলের সহিত তার ব্যবহার খিটখিটে ও অসামাজিক হইয়া উঠিয়াছিল। অন্তত তখন আমার এইরূপ ধারণা হইয়াছিল। কিন্তু এ ভাব তাহার বেশি দিন রহিল না। 2-3 মাস পরেই দেখিলাম সে ছেলেকে হাত ধরিয়া স্কুলে লইয়া যাইতেছে। একবার খেলা করিতে করিতে পঙ্কজের আঙ্গুল কাটিয়া গিয়াছিল। গুরুচরণ উদ্বেগ ও উত্তেজনায় দিশেহারা হইয়া গেল। তাহার ব্যাকুলতা দেখিয়া হাসি পায়, অথচ উপেক্ষা করা যায় না।
শেষ পর্যন্ত ছেলেটাকে একটি এটিএস ইঞ্জেকশন পর্যন্ত দিতে হইল। যেদিন পঙ্কজ স্কুলে প্রাইজ পাইল সেদিন গুরুচরণ পাড়ায় মিষ্টান্ন বিতরণ করিল। প্রায় নাচিতে নাচিতে আমার কাছে আসিয়া বলিল, দেখেছ ডাক্তার, কি ছেলে, একেবারে হীরের টুকরো। এ ছেলে বাঁচবে তো? হাসিয়া বলিলাম, তুমি যেরকম আদর দিচ্ছ বাঁচা শক্ত। সে হঠাৎ লজ্জিত হইয়া পড়িল। না না, আদর কোথায় দিই, এই তো সেদিন খুব বকেছি, সুরমাও খুব শাসন করে। তা তুমি তোমার ছেলেকে স্কুলে দিচ্ছ কবে? এবার দেব। অতঃপর দিন কাটিতেছে। পশার বাড়ি আছে, সংসারও বাড়ি আছে, 2টি ছেলে, 1টি মেয়ে। গুরুচরণের কিন্তু সংসার বাড়ে নাই। ওই এক ছেলে পঙ্কজ। পঙ্কজ কিন্ডার গার্ডেন উত্তীর্ণ হইয়া বড় স্কুলে ঢুকিয়াছে। আমার বড় ছেলে কিন্ডার গার্ডেনে ঢুকিয়াছে। আমরা যৌবনের সীমান্ত ছাড়াইয়া প্রৌঢ়ত্বের দিকে অগ্রসর হইতেছি। এইবার গুরুচরণের পুত্র প্রীতির শেষ দৃষ্টান্ত লিপিবদ্ধ করিয়া এই প্রসঙ্গের উপসংহার করিব। পঙ্কজের বয়স তখন 12-13 বছর। পরীক্ষার দিন আগত। পরীক্ষায় সে প্রতি বছর প্রথম স্থান অধিকার করে। এবারও না করিবার কারণ নাই। আমার ছেলে কানুও বড় স্কুলে ভর্তি হইয়াছে, সেও পরীক্ষা দিবে। কানু একটু ভীরু প্রকৃতির ছেলে, তাই পরীক্ষার প্রথম দিন মোটরে করিয়া তাহাকে স্কুলে পৌঁছাইয়া দিতে গিয়াছিলাম। স্কুলের প্রাঙ্গণে ছেলেদের ভিড়। 10 হইতে 20 বছর পর্যন্ত নানা বয়সের ছাত্র চারিদিকে কিলবিল করিতেছে। তখনও ঘণ্টা বাজে নাই, কিন্তু বাজিতে বেশি দেরিও নাই। স্কুলের ফটকের মধ্যে প্রবেশ করিয়াই কানু বলিল, বাবা এবার তুমি যাও। তাহাকে সাহস দিবার জন্য পিঠ চাপড়াইয়া দিয়া বলিলাম, আচ্ছা, কোথায় সিট পড়েছে, খুঁজে পাবি তো? পাবো। সে ছুটিয়া চলিয়া গিয়া অন্য ছেলেদের সঙ্গে মিশিয়া গেল। আমি কিছুক্ষণ তাহাকে লক্ষ্য করিবার ব্যর্থ চেষ্টা করিয়া ফিরিয়া চলিলাম। এই সময় ফটকের পাশের দিক হইতে চাপা তর্জন শুনিয়া চমকিয়া ঘাড় ফিরাইয়া দেখি গুরুচরণ আর পঙ্কজ। গুরুচরণও পঙ্কজকে স্কুলে পৌঁছাইতে আসিয়াছে। সে বাঁ হাতে পঙ্কজের একটা হাত ধরিয়াছে এবং ডান হাতের তর্জনী তুলিয়া বলিতেছে, তোকে ফার্স্ট হতে হবে, মনে রাখিস, ফার্স্ট হতে হবে, ফার্স্ট হতে হবে। পঙ্কজ লজ্জায় লাল হইয়া দাঁড়াইয়া আছে। কয়েকটা স্কুলের ছেলে তাহাদের ঘিরিয়া দন্ত বিকাশপূর্বক পঙ্কজের দুর্গতি দেখিতেছে। গুরুচরণ বলিল, ঘণ্টা বাজিতে দেরি নাই, শিগগিরই আমার পায়ের ধুলো নে, তাহলে নিশ্চয়ই ফার্স্ট হবি, ফার্স্ট হওয়া চাই। পঙ্কজ নত হইয়া তাহার পদধূলি গ্রহণ করিল। অমনি গুরুচরণ তাহার মাথায় হাত রাখিয়া বোধ করি ইষ্টমন্ত্র জপ করিতে লাগিল। ছেলেরা অট্টহাস্য করিয়া উঠিল। এই সময় পঙ্কজ আমাকে দেখিতে পাইয়া করুণ মিনতি ভরা চোখে আবেদন জানাইল। আমার আর সহ্য হইল না। আমি গিয়া গুরুচরণের হাত ধরিয়া টানিলাম, প্রায় রূঢ় স্বরে বলিলাম, এসো এসো, কি পাগলামি করছো? অতঃপর স্কুলে পরীক্ষা আরম্ভের ঘণ্টা বাজিল। পঙ্কজ দড়ি ছেঁড়া বাছুরের মতো পালাইল। আমি গুরুচরণকে লইয়া রাস্তায় বাহির হইলাম। তাহাকে আমার গাড়িতে তুলিয়া লইয়া গাড়ি চালাইয়া বাড়ির দিকে চলিলাম। গুরুচরণ তখনও উত্তেজনায় হাঁপাইতেছে। আমি বেশ বিরক্তভাবেই বলিলাম, ছেলেটাকে সহপাঠীদের কাছে অপদস্থ করবার দরকার কি আছে? গুরুচরণ ব্যাকুল স্বরে বলিল, অপদস্থ? তুমি বুঝছো না ডাক্তার, ওকে ফার্স্ট হওয়া চাই, নইলে সব গন্ডগোল হয়ে যাবে। আমি ওর নামে 10,000 টাকার ইন্স্যুরেন্স করেছি। 16 বছর বয়স থেকে মাসে মাসে টাকা পাবে। নিজে না খেয়ে প্রিমিয়ারের টাকা দিয়েছি। আমি যদি মরে যাই তবু ওর কলেজে পড়া আটকাবে না। এই পর্যন্ত বলিয়া সে হঠাৎ কাঁদিয়া ফেলিল। তার কথা ও আচরণের মাথামুন্ডু নাই, কিন্তু ভালোবাসা বস্তুটা চিরদিনই মাথামুন্ডুহীন। মৃত্যু চিন্তা গুরুচরণের মনে লাগিয়া আছে। নিজের স্বাস্থ্যের ওপর তাহার ভরসা ছিল না। বয়স যত বাড়িতেছিল ভরসা ততই কমিতেছিল। তাই সে স্ত্রী পুত্র সম্বন্ধে যথাশক্তি ব্যবস্থা করিয়াছিল।
তাহার মৃত্যু চিন্তা যে ভিত্তিহীন নয় তাহার প্রমাণ হইল উপরের ঘটনার বছর তিনেক পরে। পঙ্কজ তখন ম্যাট্রিক পরীক্ষা দিয়া মামার বাড়ি বেড়াইতে গিয়াছে। গুরুচরণের হাঁপানির ধাত, জীবন শক্তিও হ্রাস পাইয়াছিল। একদিন বৃষ্টিতে ভিজিয়া সে অসুখ বাঁধাইয়া বসিল। হাঁপানি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস মিশিয়া এক বিশ্রী ব্যাপার। কয়েকদিন চিকিৎসা করিয়া দেখিলাম গতি ভালো নয়। আমি প্রত্যহ অবসর পাইলেই তাহাকে দেখিয়া আসি। একদিন সকালে তাহাকে দেখিয়া ফিরিতেছি, সুরমা সদর দরজা পর্যন্ত আমার সঙ্গে আসিল। আমি রাস্তায় নামিয়া ফিরিয়া দেখিলাম তাহার নিরুদ্বেগ চোখে প্রশ্ন রহিয়াছে। আমি একটু ইতস্তত করিয়া বলিলাম, পঙ্কজকে আনিয়ে নিলে ভালো হয়। সে আরও কিছুক্ষণ প্রশ্নভরা চোখে চাহিয়া রহিল। তারপর আমার কথার মর্মার্থ যেন বুঝিয়াছে এমনিভাবে একটু ঘাড় নাড়িল। চলিয়া আসিলাম। সুরমার সহিত আমি কতবার কথা বলিয়াছি হিসাব করিলে বোধহয় আঙ্গুলে গোনা যায়। আন্দাজ 20 বছর পাশাপাশি বাড়িতে বাস করিতেছি। আমার বয়স এখন 45, সুরমার বোধহয় 40-এর কাছাকাছি। পরদিন গুরুচরণের অবস্থা একটু ভালো মনে হইল। শ্বাসকষ্ট আছে, কিন্তু অপেক্ষাকৃত কম। পিঠের নিচে বালিশ দিয়া বিছানায় অর্ধ শয়ান ছিল। আমাকে দেখিয়া বালিশের পাশ হইতে চশমা লইয়া পরিধান করিল। তারপর বিছানায় হাত চাপড়াইয়া আমাকে বসিতে ইঙ্গিত করিল। আমি বসিলাম। সুরমা দ্বারের কাছে কপাট ধরিয়া দাঁড়াইয়া রহিল। আমি এবং গুরুচরণ যখন একত্র থাকি তখন সে কাছে আসে না, কথাও বলে না। গুরুচরণ 2-4 বার দীর্ঘ নিঃশ্বাস টানিয়া ধীরে ধীরে কথা বলিল। কথা বলিবার তরবরে ভঙ্গি আর নাই, কণ্ঠস্বর বসিয়া গিয়াছে। কঙ্কালসার মুখে হাসি আনিবার ব্যর্থ চেষ্টা করিয়া সে বলিল, ডাক্তার, এই যাত্রা আর রক্ষে পাব না মনে হয়। আমি আশ্বাস দিতে গেলাম। সে হাত নাড়িয়া আমাকে নিবারণ করিল। যদি আমার ভালো মন্দ কিছু হয়, তুমি খোকা আর সুরমাকে দেখো, ওরা যেন কষ্ট না পায়। তোমাকেই ওদের গার্জেন করে গেলাম। আমার বুকের ভিতরটা চমকিয়া উঠিল। সামলাইয়া লইয়া বলিলাম, কি মুশকিল, এখন ওসব কথা কেন? আগে তুমি সেরে ওঠো। সে বলিল, এখনই ওসব কথা বলা দরকার। যদি না বাঁচি, টাকার জন্য ভেবো না, সেই ব্যবস্থা আমি করেছি। তুমি শুধু ওদের অভিভাবক থাকবে। আমি অসহিষ্ণু হইয়া বলিলাম, কিন্তু আমাকে কেন? পঙ্কজের মামারা রয়েছেন। সে বলিল, মামাদের অনেক ছেলেপিলে, সেখানে খোকা আদর পাবে না। ওরা এই বাড়িতে থাকবে, তুমি ওদের দেখবে। কিন্তু আমি তাহার মুখের পানে চোখ তুলিলাম। পুরু চশমার ভিতর দিয়া সে এক দৃষ্টে আমার পানে চাহিয়া আছে। চোখাচোখি হইলে সে আস্তে আস্তে বলিল, ডাক্তার, আমি জানি। তাহার অপলক চোখের সামনে আমার চক্ষু নত হইয়া গেল। দ্বারের দিকে চাহিলাম। সুরমা শান্ত অবিচলিত মুখে দাঁড়াইয়া আছে। কেবল তাহার গণ্ড বহিয়া নিঃশব্দ অশ্রুধারা ঝরিয়া পড়িতেছে। 16 বছর পূর্বের একটা রাত্রির দৃশ্য চোখের সামনে ভাসিয়া উঠিল। সেই অন্ধঝড়ের রাত্রি। সে রাত্রিতে সুরমার সহজ সিদ্ধ শান্ত সংযমের বাঁধ হঠাৎ ভাঙিয়া গিয়াছিল। সারাদিন দুঃসহ গরম গিয়াছে। আশা করিয়াছিলাম অপরাহ্নে কালবৈশাখী উঠিবে, কিন্তু উঠিল না। কাজকর্ম বিশেষ কিছু ছিল না। কম্পাউন্ডার সন্ধ্যার পর চলিয়া গেল। 7:30টার সময় ভৃত্য পদ্মলোচন বলিল সে সিনেমা দেখিতে যাইবে, ছুটি চাই। ছুটি দিলাম। আমার সংসারে পদ্মলোচন ছাড়া আর কেহ ছিল না। তখন আমি অবিবাহিত। পদ্মলোচন 8:30টার সময় আমার খাবার ঢাকা দিয়া রাখিয়া চলিয়া গেল। বাড়িতে আমি একা। 9টার সময় সদর দরজা বন্ধ করিয়া দিয়া আমি আহারে বসিলাম।
আহার করিতে করিতে শুনিতে পাইলাম একপাল পাগলা হাতির মতো মর্মর শব্দ করিয়া ঝড় আসিতেছে। আমি আহার শেষ করিয়া উঠিতে উঠিতে ঝড় আসিয়া আমার বাড়ির ওপর ঝাঁপাইয়া পড়িল। বাড়ির খোলা জানলাগুলো দরাম দরাম শব্দে আছাড় খাইতে লাগিল। ছুটিয়া গিয়া জানলাগুলো বন্ধ করিলাম। ঝড়ের মাতন ক্রমশ বাড়িয়া চলিতেছে। চারিদিকে রই রই মচমচ মর্মর শব্দ। আমার বাড়িটা থাকিয়া থাকিয়া ভিত পর্যন্ত দুলিয়া উঠিতেছে। বিদ্যুতের আলো কাচের গোলকের মধ্যে শিহরিতে লাগিল। তারপর আসিল বৃষ্টি, বজ্র, বিদ্যুৎ। বজ্রের কড়কড় অট্টহাসি, বৃষ্টির ঝরঝর কান্না। আমি বাড়ির এ ঘর ও ঘর ঘুরিয়া বেড়াইতেছি। ভয় হইতেছে বাড়িটা মাথার উপর ভাঙিয়া পড়িবে নাকি। পরে আবহ মন্দিরের বিবরণে জানা গিয়াছিল এমন দুরন্ত সাইক্লোন 40 বছরের মধ্যে আসে নাই। 90 মাইল বেগে বায়ু বহিতেছে। শহরের টিনের এবং খোলার চাল সমস্ত উড়াইয়া লইয়া গিয়াছিল। 10-12 জন লোক মারা পড়িয়াছিল। রাত্রি 9:30 হইতে 3:30 পর্যন্ত ঝড়ের এ প্রলয়ঙ্কর মাতামাতি চলিয়াছিল। 10টা বাজিয়া গিয়াছে। দরজা জানলা সব বন্ধ, তবু খড়খড়ির ফাঁকে বাহিরের বাতাস আসিয়া বাড়িটাকে ঠান্ডা করিয়া দিয়াছে। আমি বিছানায় শুইয়া একটা ডাক্তারি বইয়ের পাতা উল্টাইতেছি, কিন্তু মন এবং কান বাহিরের দিকে পড়িয়া আছে। এক ঝলক বিদ্যুৎ, সঙ্গে সঙ্গে বিকট বাজ পড়ার শব্দ। খুব কাছে কোথাও বাজ পড়িয়াছে। বিছানায় উঠিয়া বসিলাম। বাজ পড়ার পর কিছুক্ষণ ঝড়ের শব্দ যেন নিস্তেজ হইয়া গেল। এই সময় ঠক 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 কে যেন আমার সদর দরজায় ধাক্কা দিতেছে। এই ঝড়ের রাত্রে কে আসিল? রোগী কিংবা পাড়ার কেহ জখম হইয়াছে? কান পাতিয়া রহিলাম। পদ্মলোচন কি ফিরিয়া আসিল? না, ঝড় না থামিলে সে ফিরিবে না। আবার ঠক ঠক শব্দ। উঠিয়া গিয়া সন্তর্পণে হুড়কা খুলিলাম, কিন্তু বাতাসের ঠেলায় দরজা আমার হাত ছিনাইয়া সম্পূর্ণ উদ্ঘাটিত হইয়া গেল। সেই সঙ্গে প্রবেশ করিল সুরমা। আমি প্রাণপণ শক্তিতে দরজা আবার বন্ধ করিয়া দিলাম। সুরমার দিকে ফিরিয়া দেখিলাম সে ভিজা কাপড়ে অসম্বৃত অবস্থায় দাঁড়াইয়া কাঁদিতেছে। চোখে ভয়ার্ত বিস্ফারিত দৃষ্টি। আমি স্তম্ভিত হইয়া চাহিয়া রহিলাম। মুখ দিয়া বাহির হইল, এ কি ব্যাপার কি? তাহার ঠোঁট খুলিয়া গিয়া কাঁপিতে লাগিল। সে বলিল, রান্নাঘরে চালা উড়ে গেছে, তারপর দক্ষিণ দিকে নারকোল গাছে বাজ পড়ল। বাড়িতে আমি একা। গুরুচরণ কোথায়? সন্ধে ট্রেনে কলকাতা গিয়েছে। এই সময় বজ্র আর একবার হুঙ্কার দিয়া উঠিল। সুরমা 2 হাতে কান ঢাকা দিল। তারপর বলিল, পৃথিবী কি উল্টে যাবে? বলিলাম, তুমি বড় ভয় পেয়েছ, এসো ওষুধ দিচ্ছি। ডাক্তারখানায় লইয়া গিয়া তাহাকে 1 আউন্স ব্র্যান্ডি খাওয়াইয়া দিলাম। তারপর তাহাকে শয়ন কক্ষে লইয়া গিয়া বলিলাম, তুমি কিছুক্ষণ শুয়ে থাকো, ভয় কেটে যাবে, আমি বাইরের ঘরে আছি। এই সময় হঠাৎ দপ করিয়া আলো নিভিয়া গেল। সুরমা আর্ত কাতরোক্তি করিয়া অন্ধকারে ছুটিয়া আসিয়া আমাকে খামচাইয়া ধরিল। ভগবান জানেন, দুরভিপ্রায় আমাদের কাহারও মনে ছিল না। যোগাযোগ দেখিয়া মনে হয় যেন 2 জন অতি সামান্য নর নারীর অযাচিত মিলন ঘটাইবার জন্য সে রাত্রে নিয়তি এমন বিপুল ষড়যন্ত্র করিয়াছিল। কিন্তু সে যাক, নিয়তির অভিপ্রায় বুঝিবার চেষ্টা করিব না এবং নিজের দুর্বলতার দায় নিয়তির ঘাড়ে চাপাইয়া সাধু সাজিবারও ইচ্ছা নাই। সুরমাকেও আমি বিচার করিব না। চিরদিন তাহার যে শুদ্ধ শান্ত রূপ দেখিয়াছি, তাহা তাহার ছদ্মবেশ, এ কথা স্বীকার করি না। ইহাই তাহার প্রকৃত স্বরূপ। কিন্তু প্রকৃতির শান্ত নিরুদ্বেগ অন্তরে অলক্ষিতে যেমন ঝড়ের বাষ্প জমিয়া একদিন বিস্ফোরণের আকারে ফাটিয়া পড়ে, তেমনি মানুষের অন্তরেও যে অনুরূপ ব্যাপার ঘটে না, তাহা কে বলিতে পারে? সে রাত্রে ঝড় থামিবার পর রাত্রি 3:30 সময় সুরমা গৃহে ফিরিয়া গিয়াছিল। তারপর পঙ্কজ আমার ছেলে।
যেদিন তাহাকে প্রথম দেখিয়াছি সেই দিন হইতে জানি সে আমার ছেলে। মৃত্যুশয্যায় শুইয়া গুরুচরণ হাঁপাইয়া কথা বলিতেছে। আমি শয্যার পাশে বসিয়া শুনিতেছি। সুরমা দ্বারের কাছে দাঁড়াইয়া নিঃশব্দে কাঁদিতেছে। খোকার বয়স যখন 5 বছর তখন আমি বুঝতে পেরেছিলাম। সুরমাও অস্বীকার করেনি। কয়েক মাস বড় অশান্তিতে কেটেছিল। ভেবেছিলাম ওদের ত্যাগ করব, কিন্তু ত্যাগ করতে গিয়ে দেখলাম খোকাকে ছেড়ে আমি মরে যাব। সুরমা, খোকাকে আসতে লিখেছ? মরার আগে তাকে দেখতে পাবো তো? এ কাহিনী কোথায় শেষ করিলে ভালো হয় জানি না। ইহার কি শেষ আছে? আমি যখন থাকিব না, সুরমা যখন থাকিবে না, হয়তো তখনও এই কাহিনীর রেশ চলিতে থাকিবে। সুতরাং এখানেই ছেদ টানা ভালো। আজকের গল্প সুতো মিত রমণী এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন, আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন স্বল্পকথার গল্পকথক। ভালো থাকবেন।